আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস নিব অসীম ধারার উপর সৃজনশীল ক্লাস। আজকে উচ্চতর গণিতে এই অসীম ধারার অধ্যায়ে আমাদের 7 অধ্যায়ের যে 15 নম্বর সৃজনশীলটা আছে সেটা সমাধান করব। 15 নম্বর সৃজনশীলে কি আছে একটু লক্ষ্য করি। একটা ধারা উল্লেখ করছে যার প্রথম পদ a, দ্বিতীয় পদ ab, তৃতীয় পদ হচ্ছে ab স্কয়ার। এটা একটা গুণোত্তর ধারা, এটা উল্লেখ করে দিয়েছে, এটা একটা গুণোত্তর ধারা। এখন ধারাটি কি বলছে যে ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। আমরা সপ্তম পদ নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হয় প্রথম পদ এবং সাধারণ অনুপাত, কারণ এটা একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত জানতে হয়। তাহলে এখানে আমরা এখন লিখব যে এখানে গুণোত্তর ধারার প্রথম পদ a। প্রথম পদটা কত? এখানে প্রথম পদটা হচ্ছে a। এরপরে সাধারণ অনুপাত বের করতে হবে। অনুপাত মানে হচ্ছে ভাগ। সাধারণ অনুপাত, অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয়। অনুপাত নির্ণয়ের সূত্র অর্থাৎ ভাগ নির্ণয়ের সূত্র হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ কি আছে এখানে? a b, এটা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। প্রথম পদ হচ্ছে কত? তাহলে আমরা পেয়ে গেলাম b। এই ধারাটার কি নির্ণয় করতে হবে? সপ্তম পদ নির্ণয় করব। তাহলে সপ্তম পদ নির্ণয়ের সূত্র অতএব n = 7 তম পদ। পদ নির্ণয়ের সূত্র আমরা জানি ar n-1। এখানে a থাকলো, r এর জায়গায় কি বসাতে হবে? r এর মান বসাতে হবে। r এর মান কত? b। আর r এর উপর পাওয়ারটা কত আছে দেখো তো, n-1, কিন্তু n এর মান আমাদের জানা। n এর মান কত? বলছি সপ্তম পদ, সুতরাং n এর মান হচ্ছে 7 - 1 a। তাহলে b এর পাওয়ার কত পেলাম আমরা? 7 থেকে 1 বিয়োগ করলে 6। এই হচ্ছে আমাদের ধারাটার সপ্তম পদ। এরপরে কি বলছে যে একটা গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারার প্রথম পদটা যদি a এর মান 1 হয়ে থাকে, b এর মান যদি 2 হয়ে থাকে, তাহলে অসীমতক সমষ্টি যদি বিদ্যমান থাকে তবে তা নির্ণয় করো। অসীমতক সমষ্টি মানে অসীমতম পদগুলোর সমষ্টি অর্থাৎ যোগফল যদি থাকে তাহলে নির্ণয় করতে হবে। এবার দেখি খ নাম্বারে তাহলে আমরা কি লিখতে পারি। আমরা জানি প্রতিটা ক্ষেত্রেই যে এখানে কি দেওয়া আছে, গুণোত্তর ধারার প্রথম পদ গুণোত্তর ধারার প্রথম পদ a, কিন্তু এখানে উল্লেখ করা আছে এর মান কত? 1। এবং সাধারণ অন্তর কি লিখছি? সাধারণ অন্তর না, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আর আমরা b এর সমান বের করছিলাম। r সমান b এর আগের অঙ্কে বের করছিলাম, কিন্তু b এর মান এখানে কত উল্লেখ করছে? হাফ। তার মানে r এর মানটা হাফ। এখন আমরা জানি অসীমতক সমষ্টি বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত হচ্ছে r এর মান -1 এর থেকে বড়, 1 এর থেকে ছোট। হাফ অবশ্যই আমরা যদি সংখ্যা রেখায় লক্ষ্য করি, -1 0 এদিকে যদি 1 হয়, তাহলে হাফ থাকবে কোথায়? 0 এবং 1 এর মাঝখানে থাকে হাফ। একটু লক্ষ্য করব এই দুইটা -1 এবং 1 এর মাঝখানে আছে কি? অবশ্যই আছে। তার মানে এখানে অসীমতক সমষ্টি বিদ্যমান। দেখো যেহেতু -1 এর থেকে r বড় এবং 1 এর থেকে r ছোট, সুতরাং অসীমতক সমষ্টি বিদ্যমান। সুতরাং ধারাটি
অসীম ত্বক সমষ্টি বিদ্যমান, অসীম ত্বক সমষ্টি বিদ্যমান। হ্যাঁ, এখন বলছি অসীম ত্বক সমষ্টি যদি থাকে তবে তার নির্ণয় করো। তাহলে এবার এই সমষ্টিটা নির্ণয় করে দেখাতে হবে। আমরা জানি অসীম ত্বক সমষ্টি নির্ণয় সূত্র অসীম ত্বক সমষ্টি S ইনফিনিটি অর্থাৎ সমষ্টি অসীম পদ পর্যন্ত a 1 মাইনাস r। এর মান কত বসাই? এর মান হচ্ছে 1, তার মানে এর জায়গা 1 দখল করব। r এর মান কত? r এর মান হচ্ছে হাফ, তার মানে r এর জায়গা কে দখল করবে? হাফ দখল করবে। হ্যাঁ, 1 থেকে হাফ বাদ দিলে আর হাফ পাওয়া যায়, মানে 1 থেকে অর্ধেক বাদ দিলে আর অর্ধেক থাকে, এই জন্য 1 থেকে হাফ বাদ দিলে হাফ পাওয়া যায়। এবার দেখি, এটা হচ্ছে ভাগ চিহ্ন। আমরা জানি ভাগকে যদি গুণ করা হয় তাহলে পরেরটা উল্টে যায়, তাহলে 2 1 হয়ে গেল। এখন 1 গুণ করলে কোনো মূল্য থাকে না, নিচের 1 এরও মূল্য থাকে না, সুতরাং অ্যান্সার হচ্ছে 2। তার মানে এই ধারাটার অসীম সংখ্যক পদগুলো যদি যোগ করি, এই অসীম পদগুলোর যোগফল সর্বদাই 2 আসবে, এর বেশি কখনো হতে পারবে না। এরপরে আসি আমরা পরে গ নাম্বার। গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে ধারাটার a এর স্থলে 3, ab এর স্থলে 3 অর্থাৎ 33, ab স্কয়ারের স্থলে 333 বসালে যে ধারাটি পাওয়া যায় তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। আগে ধারাটি কি দেওয়া আছে সেটা লক্ষ্য করি। দেওয়া আছে a প্লাস ab প্লাস ab স্কয়ার, এটা অসীম পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, a এর স্থলে কি বসাতে বলছে? a এর স্থলে 3, ab এর স্থলে 3 ab স্কয়ার এর স্থলে 3 বসিয়ে পাই। তাহলে এখন আমরা কি পাবো? এর জায়গা কে দখল করবে বলছে? 3। ab এর জায়গা কে দখল করবে বলছে? ডাবল 3। ab স্কয়ার এর জায়গা কে দখল করবে বলছে? 3 ধারাটা আগের মতোই। যে একটা ধারা পাওয়া গেল, এই ধারাটা n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে এখন আমাদের। ধরি ধারাটি n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক, এখানে প্রথম উল্লেখ করি যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn। তার মানে Sn হচ্ছে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এভাবে চলতেই থাকবে n সংখ্যক পদ পর্যন্ত। এই পদগুলোর যোগফল পদ পর্যন্ত। একটু ভালো করে দেখো, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এভাবে চলবে কতগুলো পদ পর্যন্ত? n সংখ্যক পদ পর্যন্ত। সবগুলোর সামনে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন। এই পদগুলোর যোগ করে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। তার মানে সেটাই হচ্ছে Sn এর সমান। এগুলো অঙ্ক সমাধানের জন্য, এই ধরনের অঙ্ক সমাধানের জন্য যাই থাক না কেন, সেখানে আমরা এই সংখ্যাটা কমন নিয়ে নিব। 3 কমন নিলে আমরা কি পাবো? এখানে 1 1 1, এটাকে 3 কমন নিলে 1 1 1 ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত কমন নিছি। তার মানে এখানে ব্র্যাকেট দিতেই হবে, ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। এবার দেখি
এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমরা 9 একটা ভাগ করে নিব। এখন 9টা কেন ভাগ করব? কথা হচ্ছে 9টা কেন ভাগ করব? 9টা একটা অতিরিক্ত মান চলে আসবে, এটাকে আমাদের ফিনিশ করতে গেলে এখানে আমাদের 9 দ্বারা গুণ করে নিতে হবে। কারণ 9 দ্বারা ভাগ করতেছি, সঙ্গে সঙ্গে আবার 9 দ্বারা গুণ করতেছি। তাহলে 9 একে 9, 11 কে গুণ করলে 99, 111 কে গুণ করলে 999, এভাবে চলবে কত পর্যন্ত? n সংখ্যক পদ পর্যন্ত। ঠিক একই নিয়ম চলতে থাকে। এবার দেখি 9 কে কি বানানো যায়। 3, এই 9 কে কি আমরা লিখতে পারি যে 10 - 1, এই 9 কে লেখা যায় 10 - 1, তারপরে কি চিহ্ন? প্লাস। আচ্ছা, 99 কে কি লেখা যায়? 10 স্কয়ার মানে 100। 10 স্কয়ার হলে কত হচ্ছে? 100। তাহলে 100 থেকে আমাদের কত কমাই দিতে হবে? 99 বানাতে গেলে 1 কমাই দিতে হবে। ঠিক অনুরূপভাবে এখানে 10 এর উপর কিউব করলে আমরা জানি 1000 হয়। 1000 যদি হয় তাহলে 1000 থেকে 1 কমাই দাও, দেখো যে আমাদের 999 পাওয়া যাবে। এভাবে চলতেই থাকবে। একটু ভালো করে লক্ষ্য করো, প্রথম পদে 10 এর উপর পাওয়ার আসছে 1, দ্বিতীয় পদে 10 এর উপর পাওয়ার আসছে 2, এখান থেকে আসছে তৃতীয় পদ, তৃতীয় পদে 10 এর উপর পাওয়ার আসছে 3। তাহলে n তম পদে 10 এর উপর পাওয়ারটা কত হবে? 10 এর উপর পাওয়ারটা তাহলে নিশ্চিতভাবেই 1 হবে। একটু ভালো করে আরেকবার বুঝাই। প্রথম পদ থেকে যে 10টা আসছে তার পাওয়ার হচ্ছে 1, দ্বিতীয় পদ থেকে যে 10টা আসছে তার পাওয়ার হচ্ছে 2, তৃতীয় পদ থেকে যে 10টা আসছে তার পাওয়ার হচ্ছে 3। তাহলে n তম পদ থেকে যে 10টা আসবে সেই পাওয়ারটা কত হবে? নিশ্চিতভাবেই 10 হবে। এবার আসি যে এগুলোকে একটা ধারার মতো করে সাজিয়ে নিই। দেখি 3/9, 10 গুলোকে আলাদা করে নিই। এখানে কি 10, তাহলে 10 প্লাস, তারপর এই 10টা না, তাহলে হচ্ছে 10 স্কয়ার, তারপরে 10 কিউব। এভাবে 10 এর মানগুলো চলতেই থাকবে কত পর্যন্ত? 10 টু দি পাওয়ার n পর্যন্ত। 10 টু দি পাওয়ার n পর্যন্ত। এখন কথা হচ্ছে যে 10 টু দি পাওয়ার n পর্যন্ত এই 10 গুলা সব আমরা বসালাম, কিন্তু 1 গুলো কোথায় গেল? এই 1 গুলো এবার হিসাব করে আমাকে বসাতে হবে। এখানে একটা 1 -1, এখানে আরেকটা মাইনাস, দুইটা পদের -1 -1 মিলে কত হয়ে গেল? -2 হয়ে গেল। যখন তিনটা পদ নিব তখন -1 -1 আবারও -1, তিনটা -1 মিলে কত হয়ে গেল? -3। তাহলে n সংখ্যক পদ পর্যন্ত -1 আছে, তার মানে সব -1 গুলো যোগ করলে কত পাবো আমরা? -n পাবো, -n পাবো। এখন একটু লক্ষ্য করি, এটা একটা ধারা, এটা কি ধারা? এই ধারার কি ধারা? গুণোত্তর ধারা। প্রত্যেকটাতেই 10 করে গুণ করে করে পরে পদগুলো পাওয়া গেছে, তার মানে এটা একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে হবে, সব পদগুলোর যোগফল বের করতে হবে। তাহলে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি। সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি? আমরা জানি a r n - 1 r - 1, এটা হচ্ছে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। আর শেষে -n আছে, এটা রাখলাম। কিন্তু ঘটনা হচ্ছে এর মান কত? এখানে প্রথম পদটা কত? এখানে প্রথম পদ হচ্ছে 10, তার মানে এখানে কত বসাতে হবে? 10। আর এর মান কত? আর এর মান বের করতে গেলে আমাকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা ভাগ করে বের করতে হয়। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যদি বের করতে যাই, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 10 স্কয়ার, এখানে দেখো দ্বিতীয় পদ 10 স্কয়ার আর প্রথম পদ হচ্ছে কত? 10। তাহলে ভাগ করলে কি পাবো আমরা? 10 পাবো। তার মানে আর এর মানও 10। তাহলে আর এর জায়গায় কত বসাবো আমরা? 10 10। এখন একটু হিসাব করে নিই ছোট্ট, 3 9, এখানে 10 থাকলো, উপরে কত থাকতেছে? n টু দি পাওয়ার n -1, নিচে কত? 10 থেকে 1 বিয়োগ করলে 9। এখন এটা দ্বারা পরেরটাকে গুণ করে দিই।
এটা দ্বারা পরেরটাকে কি করব, গুণ করব। আমরা যদি উপরের সাথে উপরের গুণ হয়, নিচের সাথে নিচের গুণ হয়, তাহলে 3 আর 10 গুণ করলে 23, 9 আর 9 গুণ করলে 81, আর উপরে যেটা আছে সেটা থাকবে, গুণ করে দিলাম। এখন গুণটা কি শুধু প্রথম পদের সাথেই হবে না পরের পদের সাথেও হবে? অবশ্যই পরের পদের সাথেও হবে। তাহলে এখানেও গুণ করতে হবে, তাহলে 3 আর n এ গুণ করলে হবে 3n, আর নিচে কত হচ্ছে 9। এই হচ্ছে আমাদের অ্যানসার। একটু ভালোভাবে যদি লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি। এটাই হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। একটু ভালো করে লক্ষ্য করবা যে এই ধরনের অনেক অঙ্ক আসে, অনেক অঙ্কের প্রত্যেকটা অঙ্ক বারবার করার দরকার নেই। নৈতিকের জন্য আমরা খুব সহজেই দুইটা সংখ্যা ভালো করে লক্ষ্য করলেই হয়ে যায়। যে আমাদের যদি বলা হয় যে 3 পদের সমষ্টি বের করছিলাম, এটা 3 প্লাস 3 প্লাস 3 এগুলার n সংখ্যক পদের সমষ্টি বের করছিলাম, বিধায় এখানে 3 আসছে, এখানে 3 আসছে। যদি এটা 5 হতো তাহলে কি হতো অ্যানসারটা? একটু ভালো করে দেখি। তাহলে এটার জন্য আমাদের নৈর্ব্যক্তিক করার সময় অ্যানসারটা মনে রাখলে, একটা অ্যানসার মনে থাকলেই পরের নৈর্ব্যক্তিকের অ্যানসারগুলো পাওয়া যাবে। এখানে শুধু 5 হবে 3 জায়গায়, আর এখানে শুধু 5 হবে, বাকি সব একই, পুরোটাই একই, শুধু 3 জায়গাগুলোতে 5 বসাই দিলেই হয়ে যাবে আমাদের অ্যানসার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমাদের যে অনুশীলনীর যে সৃজনশীল অঙ্কটা বাসায় বসে বসে প্রত্যেক শিক্ষার্থী চর্চা করব, এবং হোমওয়ার্ক হিসাবে এটার প্রত্যেকেই ছবি তুলে 2 দিনের মধ্যেই জমা দিবা। আর এরপরে যে এই ধরনের যে অঙ্কগুলো আমাদের বিভিন্ন বোর্ডে পাওয়া যাচ্ছে সেগুলো নিজে নিজেই সমাধান করার চেষ্টা করব, এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।